আজকের ভিডিওতে আমরা দেখব প্রোটিন ইউরিয়ার ট্রিটমেন্ট। অর্থাৎ কি, ইউরিনের মধ্যে যদি প্রোটিন চলে আসে, মানে আমাদের পেচ্ছাবের দ্বারা যদি প্রোটিন বেরিয়ে আসে, সেটাকে মেডিকেল টার্মে প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়াও বলে। ঠিক আছে, তারই ট্রিটমেন্ট দেখব এবং তার সাথে সাথে এটাও দেখব যে এটা কেন হয়, এর লক্ষণ কী আছে এবং এটা হলে কোন ডক্টরের কাছে রেফার করতে হবে, সমস্ত কোনো কিছু ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই দেখব আমরা যে প্রোটিন ইউরিয়াটা কি, হোয়াট ইজ প্রোটিন ইউরিয়া। When your kidney are not working as well as the should, protein can leak through your kidneys filtered and into your urine। ঠিক আছে, প্রোটিন ইন ইউর ইউরিন ইজ কল্ড প্রোটিন ইউরিয়া অথবা অ্যালবুমিন ইউরিয়া। কথাটার মানে হচ্ছে কি, যখন আমাদের কিডনি প্রপারভাবে কাজ করতে পারে না, ঠিক আছে, এবং কিছু পরিমাণ প্রোটিন লিক করে যায়, ঠিক আছে, লিক করে ইউরিনে চলে আসে, সেটাকেই বলে কি প্রোটিন ইউরিয়া বা অ্যালবুমিন ইউরিয়া। এই যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেলদি কিডনি। কিডনির কাজ হচ্ছে কি ব্লাডকে ফিল্টার আউট করে, ঠিক আছে, ফিল্টার আউট করা। যদি হেলদি কিডনি থাকে তাহলে কি, যেগুলো বর্জ্য পদার্থ আছে সেগুলো ইউরিনের মাধ্যমে শুধু আসবে, মানে ইউরিনটাই আসবে, বাকি যা মেটেরিয়ালস আছে আবার পুনরায় চলে যাবে ব্লাডে। বাট যখন আমাদের কিডনিটা ড্যামেজ হয়ে যাবে বা কিডনিতে কোনো ধরনের ডিজিজ হয়ে যাবে, তখন কি হবে, কিছু প্রোটিন, এই যে প্রোটিন এগুলো দেখতে পাচ্ছ, এই যে হলুদ হলুদ, এগুলোকে অ্যালবুমিন বলেছে। ঠিক আছে, অ্যালবুমিন প্রোটিনের একটা পার্ট। তো এগুলো লিক করে ইউরিনে চলে আসবে। যখন ইউরিনে আমাদের এর প্রোটিন প্রেজেন্ট থাকবে, মানে পেচ্ছাবের দ্বারা যদি কোনো প্রোটিন চলে আসে পেচ্ছাবে, তো সেটাকেই বলে প্রোটিন ইউরিয়া মেডিকেল টার্মে, বা অ্যালবুমিন ইউরিয়া। এটা কি সিঙ্গেট করে, ইট ইজ এ সাইন দ্যাট ইউর কিডনি আর ড্যামেজ। যখন এটা যদি হয়ে যায় কারো, ঠিক আছে, তাহলে এটা বুঝতে হবে যে আমাদের কিডনি ড্যামেজ বা কিডনিতে কোনো ধরনের ডিজিজ হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে কত ধরনের প্রোটিন ইউরিয়া হয়, টাইপস অফ প্রোটিন ইউরিয়া। ঠিক আছে, প্রোটিন ইউরিয়া মেনলি তিন ধরনের হয়। একটা হচ্ছে কি ট্রানজিয়েন্ট, একটা হচ্ছে অর্থোস্ট্যাটিক, আর একটা হচ্ছে কি পারসিস্টেন্স। ট্রানজিয়েন্টটা কি, যে বডির কোনো কিছু সময়ের জন্য, ঠিক আছে, যদি মনে করো যদি ফিভার এসছে, জ্বর এসছে, স্ট্রেস নেওয়া হয়েছে, বা ইন্টেন্স এক্সারসাইজ, প্রচুর ধরনের এক্সারসাইজ করা হয়েছে, তো সেক্ষেত্রে কিছু আমাদের বডিতে প্রোটিন ইউরিনের রাস্তায় চলে আসে। ঠিক আছে, ইউরিনে মানে পেচ্ছাবে আমাদের কিছু প্রোটিন চলেই আসে। আর অর্থোস্ট্যাটিকটা কি, যদি কোনো ব্যক্তি প্রচুর অনেক সময় ধরে, ঠিক আছে, দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, স্ট্যান্ডিং থাকে বা বসে থাকে, এরকম কোনো কন্ডিশন থাকে, তাহলে সেক্ষেত্রেও কি কিছু প্রোটিন আমাদের কি ব্লাড থেকে ইউরিনে চলে আসে। এই যে দুটো দেখতেছে, ট্রানজিয়েন্ট আর অর্থোস্ট্যাটিক, ঠিক আছে, এই দুটো নর্মাল ব্যাপার হয়ে থাকে, আবার কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়। বাট যেটা পারসিস্ট্যান্টটা আছে, যখন বারবার রিপিটেশন, মাল্টিপল টাইম যখন আমরা কি করব, ইউরিন টেস্ট করব, ইউরিন টেস্ট করার পরে আমরা কি দেখব, যে দেখব যে প্রত্যেকবারই আমাদের ইউরিনে প্রোটিন প্রেজেন্ট থাকছে, তখন সেটা আমরা বুঝে নিতে হবে সেই কন্ডিশনসটাই হচ্ছে কি পারসিস্টেন্ট প্রোটিন ইউরিয়া। আর এটাই সাইন করে যে সিরিয়াস কোনো কন্ডিশনস হয়েছে, লাইক কিডনি ডিসিজ। বুঝতে পারলেন? এগুলো আপনারা পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারেন। আমি শুধু জাস্ট এক কথায় বলে দিলাম, ট্রানজিয়েন্ট আর অর্থোস্ট্যাটিকটা হচ্ছে কি নর্মাল ব্যাপার, বাট যেটা পারসিস্টেন্ট আছে সেটা হচ্ছে গিয়ে আপনার যে কিডনি ডিজিজ বা কোনো সিরিয়াস কন্ডিশনের লক্ষণ। এরপর আমরা দেখব যে কজেস অফ, মানে প্রোটিন ইউরিয়া। তবে কজেসগুলো দুভাগে ভাগ করেছি আমি। একটা হচ্ছে কি লং লাস্টিং প্রোটিন, ঠিক আছে, লং লাস্টিং প্রোটিন ইন দ্য ইউরিন, মানে প্রোটিন ইউরিয়ার যদি লং লাস্টিং কারণ কোনগুলো আছে, মানে মেন কারণ কোনগুলো আছে, ঠিক আছে, সেগুলো হচ্ছে কি কিডনি ডিজিজ যদি হয়ে থাকে, নেফ্রোটিক সিনড্রোম হয়ে থাকে, ডায়াবেটিক্স মানে হচ্ছে কি হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার, ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ, প্রেগনেন্সিতে হয়ে থাকে এটা, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি প্রিকামসিয়া, ঠিক আছে, প্রিক্ল্যাম্পসিয়া হচ্ছে কি যখন কোনো মহিলা গর্ভধারিত থাকে তখন যে হাই প্রেশারটা হয়, ব্লাড প্রেশারটা হাই হয়ে যায়, সেটাকেই বলে প্রিক্লামসিয়া। ঠিক আছে, এ টাইপস অফ হাই ব্লাড প্রেশার দ্যাট হ্যাপেন্স ডুরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সির সময় শুধু যখন এটা হবে, প্রেশারটা বাড়বে, সেটাকেই বলে প্রিক্লামসিয়া। এরপরে আমরা দেখব যে কিছু শর্ট টার্ম কজেস আছে, মানে কিছু শর্ট টার্ম কারণ আছে, যেগুলো আমরা দেখতে পেলাম যে কি ট্রানজিয়েন্ট আর অর্থোস্ট্যাটিক হলো কি শর্ট টাইম, কিছু সময়ের জন্য হবে। সেটার কী কারণ আছে, ডিহাইড্রেশন, যদি শরীরে জলের অভাব হয়ে যায়, হাই স্ট্রেস যদি থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে, বিইং ইন ভেরি কোল্ড টেম্পারেচার, যদি কেউ প্রচুর ঠান্ডা জায়গায় থাকে তাহলে সেক্ষেত্রে হবে, ঠিক আছে, ফিভার, জ্বর আসলে, হাই ইন্টেন্সিটি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে প্রচুর পরিমাণে এক্সারসাইজ করলে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে সেক্ষেত্রে দেখা দেয়। এগুলো হচ্ছে কি শর্ট টার্মের জন্য। এরপর আমরা দেখব যে সিমটম কী কী আছে। সিমটম মানে হচ্ছে লক্ষণ কী কী হবে যদি কারো প্রোটিন ইউরিয়া হয়। তো প্রথমত হচ্ছে পেনফুল ডুরিং ইউরিনেশন, ঠিক আছে, যে পেচ্ছাপ করতে জ্বালা হবে। ফোম ইউরিন, যে ইউরিন যেটা করবে মানে পেচ্ছাপ করবে, সেটাতে ঝাঁক বলো বা গ্যাজো বলো বা ফোম বলো, এগুলো তৈরি হবে, ঠিক আছে। শর্টনেস অফ ব্রিথ, শ্বাস নিতে কষ্ট হবে একটু। স্লো এন্ড ফেস, মানে পা বা মুখ ফুলে যায়। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি ক্লান্তি ভাব। ব্যাকএক মানে হচ্ছে কি এই পিছন দিকটা ব্যথা করবে। হ্যাঁ, তারপরে কি মোর ফ্রিকোয়েন্ট ইউরিনেশন, বারবার পেচ্ছাপ পাবে, ঠিক আছে, এটা শর্টনেস অফ ব্রিথ বললাম। টায়ার্ডনেস হবে, ভমিটিং হবে, ঠিক আছে। স্লোয়েন ইন দ্য ফেস,
বেলি, ফিট, অ্যাঙ্কেল, এই যে পায়ের গোড়ালিগুলো আছে, ঠিক আছে, সেখানে ক্ষেত্রে কি ফুলে যাবে, ফেসটা ফুলে যাবে, ল্যাক অফ অ্যাপাটাইট, খিদা পাবে না, ঠিক আছে, মাসেলস ক্র্যাম্প অ্যাট নাইট, রাতের দিকে কি মাসেলস ক্র্যাম্প হবে, মানে মাংসপেশিগুলো টান টান ধরে নেবে, ফোম, আর এটা তো বললাম বাবালি ইউরিন, পেচ্ছাবে ঝাঁক বা গ্যাজো যেটাই বলো না কেন সেটা হবে, তৈরি হবে। আর পারফেক্ট অ্যারাউন্ড দ্য আই স্পেশালি ইন দ্য মর্নিং, এটা কিন্তু সব থেকে বড় ব্যাপার যে চোখের যে নিচের লাইন জায়গাগুলো থাকে আমাদের এই চোখের, ঠিক আছে, চোখের নিচেরগুলো একটু করে ফুলে যায়, এইগুলো হলো সিমটম, ঠিক আছে। এরপরে যেগুলো এর মানে ক্ষেত্রে ট্রিটমেন্ট করা হয় সেটা হচ্ছে কি মানে দু ধরনের ক্যাটাগরির মেডিসিন ইউজ করা হয়, ঠিক আছে, দুটোই হচ্ছে কি অ্যান্টি হাইপারটেনসিভ গ্রুপের ড্রাগ, সেটা হচ্ছে প্রথম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে এসি ইনহিবিটার্স, ঠিক আছে। এসি ইনহিবিটার্স কোনগুলো, যেগুলো হচ্ছে আমাদের প্রিল, যেগুলো আমাদের শেষে লেগে থাকে, সাফিক্স প্রিল লেগে থাকে, ঠিক আছে, সেগুলো হচ্ছে যেরকম হচ্ছে কি বেনাজেপ্রিল, ক্যাপটোপ্রিল, এনালাপ্রিল, ফসিনোপ্রিল, লিনসোপ্রিল বা মোয়েক্সিপ্রিল, প্রিন্ডোপ্রিল, কুইনাপ্রিল, র্যামিপ্রিল আর কি ট্র্যান্ডোলাপ্রিল, ঠিক আছে। এই যতগুলো প্রিল আছে এগুলোর মধ্যে যে কোনো একটা পেশেন্টের সুইটেবল হিসাবে ডক্টররা রেকমেন্ড করে। আর যেটা আমাদের যদি কারো প্রোটিন ইউরিয়া হয়ে যায় তাহলে যে পেশেন্ট মানে ডক্টরটাকে আমাদের রেকমেন্ড করতে হয় সেটা হচ্ছে কি নেফ্রোলজিস্ট ডক্টরকে রেকমেন্ড করতে হয়, ঠিক আছে, নেফ্রোলজিস্ট ডক্টরকে রেকমেন্ড করতে হয়। সেখানে যতগুলো বললাম আমি এসি ইনহিবিটার্স এতগুলো ড্রাগ, এর মধ্যে যে কোনো একটা পেশেন্টের সুইটেবল হিসাবে র্যামিপ্রিল হোক বা ক্যাপটোপ্রিল হোক, এগুলো রেকমেন্ড করা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসি ইনহিবিটার্সের ডোজগুলো বলে দেওয়া আছে সেই ড্রাগগুলোর, যেরকম আমাদের রেমিপ্রিল চলে, প্রপার ব্র্যান্ড নেম হচ্ছে কি কার্ডেস, তো রেমিপ্রিলের ডোজ হচ্ছে কি 2.5 mg টু 5 mg ওয়ান্স এ ডে, বা যদি আমরা এনালাপ্রিল ধরি তাহলে এনালাপ্রিল দেখতে পাবো 2 to 5 mg কি ওয়ান্স অর টু ডে, মানে দিনে একবার বা দুবার, ঠিক আছে। যদি ক্যাপটোপ্রিলটা ধরি তাহলে 6.25 থেকে কি 12.5 mg 3 times এ ডে, এরকম প্রত্যেকটার দেখা আছে, আপনারা পজ করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এরপরে যেটা ক্যাটাগরি দেওয়া হয়, যদি এসি ইনহিবিটরস না দেওয়া হয় তাহলে যেটা দেওয়া হয় অল্টারনেটিভ হিসাবে, এটাও একটা কি অ্যান্টি হাইপারটেনসিভ গ্রুপের ড্রাগ, মানে হাই ব্লাড প্রেশার, সেটা হচ্ছে এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, মানে যেগুলোকে আমরা এআরবি বলি, মানে যেগুলোর শেষে আমাদের যে ড্রাগগুলোর শেষে সার্টেন যুক্ত থাকে, মানে কি অ্যাজিল সার্টেন, ক্যান্ডে সার্টেন, ইরবে সার্টেন, লো সার্টেন, ওমলে সার্টেন, টেলমি সার্টেন, ভাল সার্টেন, এগুলো কি সমস্তগুলো লো ডোজে দেওয়া হয়। ওগুলো যেরকম লো ডোজে দেওয়া হয় বললাম, ঠিক আছে, যদি যদি বিপি না থাকে পেশেন্টের, মানে হাই ব্লাড প্রেশার না থাকে, তাহলে লো ডোজে দেওয়া হয়। এখানে যেরকম লো ডোজ বলে দেওয়া আছে, লো সার্টেনের লো ডোজ হচ্ছে কি 50 mg, ইন্টারমিডিয়েট মানে মাঝারি ডোজ হচ্ছে 50 থেকে 100, আর আপার ডোজ হচ্ছে কি 100 mg। যেরকম যদি টেলমি সার্টেনটা আমাদের প্রচুর টয়লেট টেলেমা নামে আসে, টেলমিকাইন নামে আসে, ঠিক আছে, এর লো ডোজ হচ্ছে 20 mg, ইন্টারমিডিয়েট ডোজ হচ্ছে 40 mg, ঠিক আছে, আর আপার ডোজ হচ্ছে 80 mg। এটাও আপনারা পজ করে দেখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখে নেবেন। এরপরে যদি পেশেন্টের হাই বিপি থাকে, মানে যদি প্রেশার থাকে, তাহলে সেক্ষেত্রে যে মেডিসিনটা রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আবার কিন্তু দু ধরনের, একটা হচ্ছে কি ডাইহাইড্রোপাইরিডিনস আর একটা হচ্ছে কি নন ডাইহাইড্রোপাইরিডিনস। ডাইহাইড্রোপাইরিডিনসের মধ্যে কি আছে অ্যামলোডিপিন, ঠিক আছে, ক্লেভেডিপিন, নিফেডিপিন, ঠিক আছে, নিমোডিপিন, নাইকারডিপিন, যতগুলো ডিপিন আছে সেগুলো হচ্ছে কি ডাইহাইড্রোপাইরিডিনস। আর নন ডাইহাইড্রোপাইরিডিনস হচ্ছে কি ভেরাপামিল আর দিলসিয়াজেম, ঠিক আছে, দিলদিয়াজেম যেটা আছে। এখানে যেটা রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিনসকে রেকমেন্ড বেশি করা হয়, ঠিক আছে। যদি কারো প্রোটিন ইউরিয়ার সাথে সাথে হাই ব্লাড প্রেশার আছে তাহলে কি সেখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের যে সেকেন্ড পার্টটা আছে নন ডাইহাইড্রোপাইরিডিনস, মানে ভেরামাপিল আর দিলদিয়াজেম। ভেরামাপিল কি আসে ক্যালাপটিন নামে দেখতে পাবে, আর দিলসিয়াজেমটা হচ্ছে কি দিলজেম নামে দেখতে পাবে। এই মেডিসিনগুলো রেকমেন্ড করা হয়। যদি কোনো পেশেন্টের হাই ব্লাড সুগার থাকে, ঠিক আছে, মানে ডায়াবেটিস থাকে, ইফ ডায়াবেটিস থাকে, তাহলে এখানে তো অনেকগুলো ক্যাটাগরি ড্রাগ আছে, ঠিক আছে, ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্টের মধ্যে। তো সেখানে যেটা ক্যাটাগরি দেওয়া হয় সেটা হচ্ছে কি সোডিয়াম গ্লুকোজ কোড ট্রান্সপোর্টার টু ইনহিবিটার্স, মানে SGLT2 ইনহিবিটার্স যেগুলো আছে, মানে কি যেগুলো গ্লিফ্লোজিন, ঠিক আছে, যেরকম কি কানাগ্লিফ্লোজিন, ঠিক আছে, ডাফাগ্লিফ্লোজিন, এমফাগ্লিফ্লোজিন, ইপ্রাগ্লিফ্লোজিন, ঠিক আছে, লিউসিওগ্লিফ্লোজিন, টোফোগ্লিফ্লোজিন, এই ড্রাগগুলো রেকমেন্ড করা হয়। তো ডাফাগ্লিফ্লোজিন বেশি চলে, তো ডাফাগ্লিফ্লোজিন এই যে ওক্সট্রা নামে বা ডাপাটার নামে পেয়ে যাবে, ঠিক আছে, পপুলার ব্র্যান্ড নেম। সেখানে শুধু SGLT2 ইনহিবিটার্সটা ভালো রেকমেন্ড করে ডক্টররা এই গ্রুপের, যদি হাই ব্লাড সুগার থাকে, ঠিক আছে, মানে যদি ডায়াবেটিসের পেশেন্ট থাকে। এরপরে যেহেতু বডিতে জল জমে যায় তো সেক্ষেত্রে জল বের করার জন্য অবশ্যই ডায়োরেটিক্স রেকমেন্ড করা হয় পেশেন্টকে। আর ডায়োরেটিক্সের সবগুলো ক্যাটাগরি ইউজ করে না, ডায়োরেটিক্সের যেরকম অনেকগুলো ক্যাটাগরি আছে, ঠিক আছে, লুপ ডায়োরেটিক্স অর্থাৎ হাই সেলিং ডায়োরেটিক্স, থায়াজাইডস ডায়োরেটিক্স, ঠিক আছে। তো এখানে যেটা ডায়োরেটিক্স রেকমেন্ড করা হয় সেটা হচ্ছে পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক্স। পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক্সের মধ্যে আবার কি যেগুলো ড্রাগ আছে সেটা কি অ্যামিলোরাইড, এপ্লেরিনিয়ন, ঠিক আছে,
স্পাইরোনোল্যাকটোন আর ট্রাইমেথিলিন। তো এখানে যেটা সবথেকে ভালো রেজাল্ট দেয় সেটা হচ্ছে স্পাইরোনোল্যাকটোন ড্রাগটাকে রেকমেন্ড করা হয়, সেটা কি অ্যালডেক্টন নামে পাওয়া যায়, ঠিক আছে। যদি কোনো পেশেন্টের প্রোটিন ইউরিয়া থাকে তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম স্পেরিং ডায়োরেটিক্সের মধ্যে স্পাইরোনোল্যাকটোন ড্রাগটাকে রেকমেন্ড করা হয়, এই অ্যালডেক্টন নামে পাওয়া যায়, এই ড্রাগটাকে রেকমেন্ড করা হয়। এরপরে সাপোর্টিং মেডিসিন হিসাবে প্রোটিন ইউরিয়ার বা অ্যালবুমিন ইউরিয়ার পেশেন্টকে ভিটামিন D3 রেকমেন্ড করা হয়। ভিটামিন D3 ক্যাপসুল বা যে কোনো কিছু সিরাপ রেকমেন্ড করা হয় উইকলি একটা করে, ঠিক আছে, মানে 7 দিনে একটা করে। যে আজকে যদি সোমবারের দিন খাই তাহলে নেক্সট সোমবারের দিন খাবে, ঠিক আছে, উইকলি ওয়ান্স করেই খাওয়ানো হয়, ঠিক আছে, সাপোর্টিং মেডিসিন হিসাবে। এই ছিল প্রোটিন ইউরিয়া সম্পর্কে একটা ছোট্ট বেস, কিন্তু আমি বারবার বলে দিই যদি কোনো প্রোটিন ইউরিয়ার পেশেন্ট থাকে তাহলে অবশ্যই নেফ্রোলজিস্ট ডাক্তারকে বলবে, কারণ এখানে অনেক একটা কিডনি ডিজিজের সমস্যা থাকতে পারে, তো সেই জন্য নেফ্রোলজিস্ট ডাক্তারকে সর্বদাই রেফার করবে, হ্যাঁ, যে যেন ভালো কনসাল্টে থাকে, তার পরামর্শতে ওষুধ খায়, ঠিক আছে। আপনারা যারা যারা গ্রামীণ চিকিৎসক আছে, যারা ভালো প্র্যাকটিস করতে জানেন তারা হয়তো করবেন, যারা নতুন আছেন প্র্যাকটিসের সাথে জড়িত তারা সর্বদাই পারবেন যে রেফার করে দেওয়া হসপিটালে বা কোনো নেফ্রোলজিস্ট ডক্টরের কাছে। এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র নলেজ এবং ইনফরমেশন পারপাসের জন্য, আমার এই ভিডিওগুলো শুধুমাত্র কি মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, মানে নিজে থেকে ওষুধ নিতে যাবেন না, সর্বদাই ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবেন। এবং যদি আমি যে পিডিএফগুলো পড়িয়ে থাকি সেই পিডিএফগুলো যদি আপনি পিডিএফ নিতে চান যে ভিডিওগুলো দেখে, তো এই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করতে পারেন, কিন্তু তবে অবশ্যই এটা পেড ভার্সনে, মানে কি যে আপনাকে পিডিএফগুলো নিতে হলে পেমেন্ট করতে হবে, তারপরেই হবে। বা আপনি যদি আমার অনলাইন ক্লাস জয়েন করতে চান তাহলে সেক্ষেত্রেও, বা কোনো সমস্যার ক্ষেত্রে আপনি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, ফোনে পাবেন না, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবেন এই নাম্বারে, তাহলে আপনি আমাকে আমি ঠিক সময় মতো অ্যান্সার করে দিই। এবং আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আমি যদি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত দেবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন। এবং আপনি আগামী দিনে এমন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।